নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রশাসন ওপর মহলকে তুষ্ট করুক, আমরা প্রশাসনকে রুষ্ট করব না, বলল বিএনএস। আবারও কার্লসনকে হারালো প্রজ্ঞানন্দ। লাস ভেগাসে ইতিহাস গড়ল ভারতের কিশোর গ্র্যান্ডমাস্টার। ধলাইয়ে উদ্ধার 6 কোটি টাকার মাদকদ্রব্য, আটক মণিপুরের দম্পতি। স্নান করতে গিয়ে রুকনি নদীতে নিখোঁজ যুবক, দিনভর তল্লাশি চললেও মেলেনি সন্ধান। ভরাখাই গুঙ্গুর গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনা থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করার ও 15 ভাষা শহীদকে সরকারি স্বীকৃতির দাবিতে রবিবার দিনভর শিলচরে অনশন ধর্মঘট পালন করল বাঙালি নবনির্মাণ সেনা বিএনএস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলা এই আন্দোলনে অংশ নেন সংগঠনের সভাপতি প্রীতম দেব, সম্পাদক রাজদীপ ভট্টাচার্য, ধ্রুবজ্যোতি চক্রবর্তী প্রমুখ। বিকেলে ঘটনাস্থলে যান জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জলি কুমারী। তবে রাত 7:30টার দিকে পুলিশ ঘিরে ফেলে রেল স্টেশন চত্বর। সংঘাত এড়াতে আন্দোলনকারীরা আত্মসমর্পণ করলে প্রীতম দেব সহ 7 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সংগঠনের দাবি, প্রশাসন উপর মহলের চাপের কাছে নথি স্বীকার করে গণদাবিকে দমন করতে চেয়েছে, তবে আন্দোলনের বৃহত্তর পর্যায়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। উল্লেখ্য, 1961 সালের 19 মে ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে 11 জন শহীদ হন শিলচরে। দীর্ঘদিন ধরে এই শহীদদের স্বীকৃতি ও স্টেশনের নামকরণের দাবি করে আসছেন বরাকবাসী। এই দাবি অনেক পুরনো। 1961 সনে যে 11 শহীদ, সেটা সবাই অবগত, আমার নতুন করে কিছু বলতে হবে না। তো এই গণদাবি দীর্ঘদিনের, কিন্তু এই গণদাবির যে 11 শহীদ বা পঞ্চদশ শহীদ আমরা বলি, 15 জন যেখানে সুদেষ্ণা সিনহাও উনিও আছেন, তো সবারই আমি মাতৃভাষার সম্মান করি, তাই আমি ওনাকেও নিচ্ছি। পঞ্চদশ ভাষা শহীদের যে সরকারি স্বীকৃতি, সেটা আমরা এই মঞ্চের থেকে দাবি করলাম। এবং আমরা এই রেল স্টেশন চত্বরে যে গুলিতে আমাদের নিহত হয়েছিল আমাদের ভাষা সেনানীরা 1961-তে, ওনাদের সরকারি স্বীকৃতি এখন পর্যন্ত দেওয়া হয়নি দিশপুর থেকে। কিন্তু আপনারা যদি দেখুন, আমি জানি ভালো করে যে 855 জনের যে ভাষা সেনানী আছে অসমিয়াদের, ওনাদের দেওয়া হয়েছে। তা আমিও ওনাদের সম্মান করি। ওনারা ওনাদের ভাষার জন্য লড়েছিলেন এবং সেটা ওনারা প্রাপ্য সম্মান পেয়েছেন, কিন্তু আমাদের বরাকের পাওয়া হয়নি এখনও। এটা নিয়ে দীর্ঘদিন থেকে দাবি উত্থাপন হচ্ছে, কিন্তু কেউ এটা নিয়ে দৃষ্টিপাত করছে না বিশেষভাবে হয়তো। তো আমরা এই শিলচর মিউনিসিপ্যালিটি ইলেকশনের আগে আমরা এই দাবিটা যাতে বাস্তবায়ন, এই দুটো দাবি যাতে বাস্তবায়ন হয়, তার জন্য আমরা আহ্বান করছি সরকারকে, ওনারা অতি সত্বর যাতে এটা বলবৎ করেন। অন্যথায় আমরা আরও তীব্র আন্দোলন চালিয়ে যাব, এটার জন্য আমরা আরও দীর্ঘ লড়াই চালিয়ে যাব। ভারতের কিশোর দাবা প্রতিভা আর প্রজ্ঞানন্দ ফের চমকে দিলেন বিশ্ব দাবা অঙ্গনকে। বিশ্বের 1 নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে টানা দ্বিতীয়বারের মতো হারালেন 18 বছর বয়সী এই গ্র্যান্ডমাস্টার। লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্রিস্টাইল দাবা টুর্নামেন্টে 3য় স্থান দখল করলেন তিনি এই জয়ের মাধ্যমে। শনিবার সাদা খুঁটি নিয়ে খেলতে নেমে 43টি তীব্র চালের পর 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনকে হার মানাতে বাধ্য করেন প্রজ্ঞানন্দ। ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে 18তম চালে কার্লসন কুইন ত্যাগ করেন, বদলে একটি বিশপ ও একটি নাইট নেন। যদিও এটি একটি সাহসী কৌশলগত সিদ্ধান্ত ছিল, প্রজ্ঞানন্দর কৌশলের কাছে তার শেষ রক্ষা হয়নি। 41তম চালের পর আবারও খেলার রাশ নিজের হাতে নিয়ে নেন ভারতের এই তরুণ দাবাড়ু। শেষ পর্যন্ত কার্লসনের পক্ষে খেলা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে এবং তিনি আত্মসমর্পণ করেন। এই টুর্নামেন্টেই এর আগে আরেকটি ম্যাচে মাত্র 39 চালে কার্লসেনকে পরাজিত করেছিলেন প্রজ্ঞানন্দ। পাশাপাশি এই প্রতিযোগিতায় লেভেন অ্যারোনিয়ানের কাছেও হেরে যান কার্লসেন, যার ফলে তিনি উইনার্স ব্র্যাকেটে যাওয়ার সুযোগ হারান। ভারতীয় দাবা প্রেমীদের জন্য এটি একটি গর্বের মুহূর্ত, যেখানে বিশ্বের শ্রেষ্ঠকে বারবার হারিয়ে প্রজ্ঞানন্দ প্রমাণ দিলেন নতুন প্রজন্ম প্রস্তুত নেতৃত্ব নিতে। মাদক চোরাচালানের বিরুদ্ধে ফের বড় ধরনের সাফল্য পেল কাছাড় পুলিশ। শনিবার বিকেলে ধলাই থানা এলাকার সদাগ্রাম সপ্তগ্রাম সীমান্তে এক অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ মণিপুর রাজ্যের 2 মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃত 2জন হলেন মাইকেল ও মারিনা।
সম্পর্কে তারা স্বামী স্ত্রী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কাছাড় পুলিশের একটি দল ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পানিসাগর সেতুর কাছে MN01S 1519 নম্বরের একটি নীল রঙের ব্রেজা গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৯৯টি সাবান কেসের ভেতরে ১ কেজির বেশি সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য ৬ কোটি টাকার বেশি হবে বলে জানিয়েছে পুলিশ। পুরো অভিযান নিয়ে বিস্তারিত তুলে ধরেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা। তিনি জানান, মণিপুরের চোরাচাঁদপুর থেকে মিজোরাম হয়ে মাদকদ্রব্য অসমে প্রবেশ করেছে। গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। মাদক ভর্তি সাবান কেসগুলো গাড়ির বিভিন্ন গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল। ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার। MN01AS 1591 এই গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত দুজন ব্যক্তি গাড়ীখনত থকা দুজন আৰোহী, এজন হ'ল মাইকেল লেৰাম মাউথ, তেওঁৰ ঘৰ হ'ল চৈকত, চোৰাচাঁদপুৰ, মণিপুৰ, আৰু দ্বিতীয়গৰাকী এগৰাকী মহিলা আছিলে, তাইৰ নাম মেৰিনা নেইতিনফাল, তাই হ'ল ৱাইফ অফ মাইকেল লেৰা মাউথ, চোৰাচাঁদপুৰ, মণিপুৰ। তেওঁলোকে এই দুইজন ব্যক্তিয়ে গাড়ীখনত মজুত আছিলে আৰু যেতিয়া আমি গাড়ীখনত খানতলাচি চলাওঁ তেতিয়া গাড়ীখনৰ পৰা আমি ৯৯টা চাবোনৰ বাকচত সন্দেহযুক্তভাৱে হিৰোইন থকা বাকচ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই যিখিনি 99টা বা 99টা সব কেছত আমি নিচাযুক্ত সামগ্ৰী লাভ কৰিলোঁ। সেইখিনি স্থলীতে আমি ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত আমি ইতিবাচক ৰিপ্লাই পোৱাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি তাত থকা ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি গোটেইখিনি সামগ্ৰী জব্দ কৰোঁ। আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ এইখিনিৰ ওজন হৈছে প্ৰায় 1.22 কিলোগ্ৰাম। আৰু এই গোটেই সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত ইয়াৰ যি মূল্য হ'ব সেই মূল্য প্ৰায় 6.22 কোটিৰো অধিক। রবিবার সকাল থেকে রুকনি নদীতে উদ্ধার অভিযান চললেও সন্ধান মেলেনি পুনির মুখের বাসিন্দা সুনামউদ্দিন লস্করের বছর 19-এর ছেলে রশিদ আহমেদ লস্করের। শনিবার বিকেলে 5টার দিকে রশিদ স্নান করতে রুকনি নদীতে যান। এরপরে তিনি আর বাড়ি ফিরে আসেননি। সন্ধে ঘনিয়ে এলে তিনি বাড়ি ফিরে না আসায় বাবার মনে উৎকণ্ঠার সৃষ্টি হয়। তিনি 2-3বার ঘর থেকে বের হয়ে আবার ফিরে আসেন। বাবা সুনামউদ্দিন আরও কিছুক্ষণ পর তার ভাইপোকে গরু চড়ানো থেকে আসার পথে জিজ্ঞেস করেন সে তার ছেলেকে দেখেছে কিনা। ভাইপো তাকে জানায় রশিদ ওরফে সাব্বিরের চপ্পল এবং গামছা সে নদীর পাড়ে দেখেছে। তখন তিনি সন্দেহ করেন যে সে নদীতে তলিয়ে গেছে। এরপর নদীতে নেমে পরিবার পরিজন সহ গ্রামবাসীরা খোঁজাখুঁজি করেন, কিন্তু তাকে সেখানে খুঁজে পাওয়া যায়নি। এ পর্যন্ত সে নিখোঁজ বলে জানা গেছে। পরিবারের সূত্রে জানা গেছে রশিদ ওরফে সাব্বির শারীরিকভাবে কিছুটা অক্ষম। সে সহজ সরল প্রকৃতির ছিল। বয়স বেশি হলেও বর্তমানে সে সঞ্জয় গান্ধী এমই স্কুলের পড়ুয়া বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। বাদ খাইছি আমরা বাদ খাইছি আসলা জানা বাদে আমরা গুছো করি তারা ডাকিয়া গেছি গেছে আমরা লগে হাঞ্জালা বাড়ি গুছো করে আমরা খালি বাদে বইছি তার মায়ের কাছে বাদ খাই মানছে না কুম্বাজি খাবার লেগেছে এই গাঙ্গু গুছো করা করলিছে আমরা বাদ খাইছি আমরা বইছি গোবা খাইয়া তার মায়া মারা গেছে জিও করো খাইছেন জিও করো দেখো বাগরুকে দেখো যাও গাঙ্গ গেছে আমি গেলাম 2বার গেলাম সম্পর্কে হয়তো গেলে আমার কেতিয়া সানা লাগি যায় আমার মনে থাকা ফাউলি মনে করি ফাউলি আবার আই বাড়িতে আই 2বার গেলাম 2বার ফাউলি হয়ে যাইলাম। এর বাদে একটা মায়া কিতাব হয়ে গেল কোন সময় গেলে পায় না ওই আমার এখন কিতাব বই ও আমি যাই তো গরু বাবা গেছিলাম যাই দি যেদিন যাই দে সাবির গাঙ্গ গেছি না বড়াব্বা গরু সাবির দেখছি না সেন্ট্রাল আর জোয়া থোয়া লুঙ্গি থোয়া ওই দৌড়ে সারা মানুষ বাড়িলাম মানে বাড়ি কাছে সুন্দর সেন্ট্রাল থোয়া ফানি ধরো আর লুঙ্গি অন্তর ঘুরে থোয়া ও তো শুরু করলাম টুকা ও তো টুকা আর নাই ও নাই আবো তো নাই। এখন যে কিতাব পাড়ি শুকান যে আমরা যেটা খুলতাম আমি সবাই খুলতা করছি আমার ভাই বান্ধব যারা আসলা তারা থানা ফোন করছেন ও যারা টুকান যেন গাঙ্গ ও তারা এটা পাড়ি করছেন আজ সকালে এই রাত্রে তারা পারতা না তারা বলে রাত্রে হয় না সকালে বলে আইসা তারা বলছেন তারা খুব সকাল আইও তো ও মরেছে। হাইলাকান্দি বিধানসভায় ভোটার তালিকায় অস্বাভাবিক নাম বৃদ্ধির অভিযোগ তুলে সরব হল ভারতীয় জনতা যুব মোর্চার জেলা শাখা। শুক্রবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে যুব মোর্চা দাবি জানায়
2024-25 অর্থ বছরে তালিকায় যুক্ত হওয়া 8,000-এর বেশি নতুন নামের বড় একটি অংশ অবৈধভাবে অন্তর্ভুক্ত হয়েছে তালিকায়। সংগঠনের অভিযোগ, ব্রহ্মপুত্র উপত্যকা থেকে বিতাড়িত কিছু মানুষ বনাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় নতুন বসতি গড়ে ভোটার তালিকায় নাম তুলছে। এর ফলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হওয়ার আশঙ্কা প্রকাশ করেন জেলা সভাপতি মিলন দাস। যুব মোর্চা 6 দফা দাবি উত্থাপন করে ভোটার তালিকা যাচাই ও অবৈধ বসতির ওপর কড়া প্রশাসনিক পদক্ষেপের আহ্বান জানায়। আপনারা শুনলে অবাক হবেন যে হাইলাকান্দি জেলাতে 8/2/2024 যে ভোটার সংখ্যা, হাইলাকান্দি বিধানসভার ভোটার সংখ্যা বলছি, যেটা 2,11,000 ছিল, এটা আজকের দিনে দাঁড়িয়ে 19/7/2025 দাঁড়িয়ে এটা 2,19,000 হয়েছে। এই এক বছরের মাথায়, এক বছর থেকে অল্প বেশি হবে, এর মাথায় হাইলাকান্দি জেলাতে প্রায় 8,000 ভোটার ইনফ্লাক্স হয়েছে। হাইলাকান্দি বিধানসভায় হয়েছে, শুধু হাইলাকান্দি বিধানসভার কথা বলছি। তো একটা পরিকল্পিতভাবে সেফ জোন হিসেবে যারা উচ্ছেদিত হচ্ছে, যাদের আইডেন্টিটি নিয়ে, যাদের পরিচয় নিয়ে প্রশ্ন আছে, তারা আজ হাইলাকান্দি জেলাকে, বরাক উপত্যকাকে সেফ জোন হিসেবে ব্যবহার করছে। এই জন্য আজকে আমরা মাননীয় জেলাধিপতির কাছে, এখন আমরা এসপি মহোদয়ের কাছে যাচ্ছি এবং ইলেকশন অফিসারের সাথে আমরা দেখা করবো যে এইগুলা বিষয়, নতুন ভোটার সংযোজন শুরু হচ্ছে, এই সময় এরা সুযোগ নেবে, তো এটা যাতে প্রপার মনিটরিং হয় এবং হাইলাকান্দি জেলাকে যাতে অবাধ বিচরণ ভূমি না বানানো হয় এই ধরনের উচ্ছেদিত মানুষের, যাদের আইডেন্টিটি এখন পর্যন্ত এরা সত্যিকারের ভারতীয় না এরা অন্য কোনো দেশ থেকে আছে, এদের প্রথম আইডেন্টিটি মানে পরিচয়পত্র এদের যাচাই করে তাদেরকে নতুন ভোটার লিস্টে নাম নথিভুক্ত করা হোক এবং তারা যেখানে যেখানে আশ্রয় নিচ্ছে সেই সব জায়গায় যাতে পুলিশ প্রশাসন সঠিক মনিটরিং করে এবং তারা যদি আমাদের দেশের সত্যিকারের নাগরিক হোক, তাদেরকে ভোটাধিকার দেওয়া হোক, তাদেরকে আশ্রয় দেওয়া, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশের যদি নাগরিক না হয়, তারা যদি বাংলাদেশি হয়, তারা যদি রোহিঙ্গিয়া হয়, মায়ানমার বা অন্য দেশ থেকে আসে, তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করে এই আহ্বান জানিয়ে আমরা জেলা প্রশাসনের সাথে দেখা করেছি, ইলেকশন অফিসার এবং এসপির সাথে দেখা করব এবং আপনাদের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন জানাতে চাই যে উচ্ছেদ হচ্ছে, উচ্ছেদকে আমরা স্বাগত জানাচ্ছি, উনি যাতে বিশেষ নজর হাইলাকান্দিতে দেন, কারণ হাইলাকান্দিতেও প্রায় 8,000 বিঘার মতো আমরা জানি। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তীব্র অসন্তোষের আবহ ছড়িয়েছে শিলচরের ভরাখাই ঘুঙ্গুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে জিওটেক প্রক্রিয়ায় অনিয়ম ঘটিয়ে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে কয়েকজন প্রভাবশালীকে। স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েতের এসএইচজি গ্রুপের দায়িত্বপ্রাপ্ত লিপিকা দাস নিজে না গিয়ে জিওটেকের কাজে নিয়োজিত করেন মৌমিতা ভট্টাচার্য নামে আরেক ব্যক্তিকে। পরবর্তীতে তালিকা প্রকাশের পর দেখা যায়, প্রকৃত গৃহহীন ও দারিদ্র সীমার নিচে বসবাসকারী বহু বাসিন্দার নাম তালিকায় নেই, বরং অন্তর্ভুক্ত হয়েছে এসএইচজি গ্রুপের ঘনিষ্ঠ কয়েকজন সদস্যের নাম। গড়ের নামুন দিছে, সবাই নামুন লেখিয়া নিছে, নিয়ে গড়ও চেক করে ফটো উঠাইয়া নিছে। আমরা তো গড় খুব বাঙ্গা, আমরা গড়ের মধ্যে থাকা যান না, আমরা না কইছে গড় পাইবা কইয়া নামুন নিছে, নিয়া তো আর এখন আমরা নামে আইছে না, অন্য মানুষের নামে আইছে, যার গড় বাড়ি পাক্কা বিল্ডিং আছে তারার নামে আইছে। মমিতা ম্যাডাম, জি গ্রুপের ম্যাডাম, তোমরা সবাই গড় পাইবাই, সবার নাম আমরা জমা দিতেছি, তাই না জমা দিছে, আমরা লিস্ট নাম আইছে না, তারা যার বিল্ডিং বাড়ি ঘর আছে তারার নামে তারা গড় দিয়ে দিছে, গড় আইছে, আমরা নামে তো আইছে না। এখন আমরা সরকারের কাছে কই আর আমরা যাতে আমরা গড় আই, তো আমরা কিভাবে থাকবো বাচ্চা গুলো আমার লইয়া, কত অসুবিধা করিয়া থাকতে লাগে, বৃষ্টি উষ্টি আইলে আমরা বইয়া থাকতে লাগে। গড়টা দেয় না, বই চেষ্টা করছি ঘরের লাগি, ঘর পায় না, তাহলে দেখাইলাম আমার ভাঙা ঘর, ভাঙা ঘর জল পরে, তাহলেও আমার ঘরটা দেয় না। আমি আমার কেনে তারা বারে বারে ঘুরায়, ভিডিও ভাতাও নাই, অরুণও নাই, কোনো কিছু নাই, ঘর দুয়ারও নাই, আমরা চলতে ফটো উঠাইয়া নিছে, আমরা সরকারের কিচ্ছু পাইছি। বিশিষ্ট সাংবাদিক তথা বরাকবঙ্গের প্রতিষ্ঠাতা সদস্য তাজউদ্দিন বরভূঁইয়াকে স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা ও সোনাবাড়ি ঘাট আঞ্চলিক সমিতি। রবিবার সোনাবাড়ি ঘাটে এক বিবাহ ভবনে অনুষ্ঠিত হয় এই স্মরণ অনুষ্ঠান। আঞ্চলিক সমিতির সভাপতি মজনুল হক মজুমদারের পৌরোহিত্যে সভায় আমন্ত্রিত বক্তারা প্রয়াত তাজউদ্দিন বরভূঁইয়ার রাজনৈতিক, সাংবাদিক ও সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরাকবঙ্গের কেন্দ্রীয় সমিতির সহসভাপতি মিলন উদ্দিন লস্কর। তিনি তাঁর বক্তব্যে প্রয়াতের ছাত্র আন্দোলন থেকে বরাকবঙ্গের কাজকর্ম ও সাংবাদিকতা জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। প্রয়াত বরভূঁইয়া এক আপসহীন ব্যক্তি ছিলেন বলে উল্লেখ করেন। তিনি প্রতিবাদী কণ্ঠ ছিলেন এবং অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন তিনি বলে জানান মিলন। সভায় প্রাক্তন অধ্যক্ষ আইনুল হক মজুমদার তাঁর বক্তব্যে তাজউদ্দিনের সংগ্রামী জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরেন। নিজের অবদান রেখেছিলাম, তো ওই যে জায়গাটা আমি বলতে চাইছি যে প্রগ্রেসিভ স্টুডেন্টস ইউনিয়ন, আরএস রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি,
অতীন দাসের সৌজন্যে আমরা তার মধ্যে যুক্ত হয়েছিলাম। আমার ভদ্রলোক সাহেব বলেছেন মৈলজ্যোতি হাই স্কুল তখন ছিল, সেখানে আপনার মৈলজ্যোতির আমার মাসুদ্দ ভাই জালালউদ্দিন সাহেব মনাপুর বাড়ি, তিনি নরসিংহ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এখানে হেডমাস্টার হয়ে আসলেন। তারপরে শিক্ষক ভার্সেস হেডমাস্টারের একটা সংঘাত শুরু হয়েছে। ওই সংঘাতে শৈক্ষিক পরিবেশটা বিনষ্ট হতে হবে। তখন প্রফেসর স্টুডেন্ট সিনিয়র এই সোনাবাড়িঘাট শাখার সম্পাদক ছিলাম আমি, কবিতার একটা লিফলেট সেই দিন বের হয়ে গেছিল, আমি ওটা বুঝে আর এখন পাচ্ছি না, আমার নাম লেখা। আর ওই স্কুলের বিষয় নিয়ে আমরা একটা সভা আহ্বান করেছিলাম, এবং এই সভাটা মৈলজ্যোতি স্কুলে শিক্ষকদের তরফ থেকে ওসি সাহেব, সঞ্চালক সাহেব, চৌধুরী তাদেরকে বলে যে আপনাদের প্রতিনিধি। পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার চোরাইবাড়ি থানার অধীনে থাকা খাদিমপাড়ার বাসিন্দা সাবুল মিয়া নামের কুখ্যাত নারী ব্যবসায়ী তথা অবৈধ ব্যবসায়ীর সঙ্গে জড়িত থাকার বিভিন্ন তথ্য তুলে ধরেন কাছাড় জেলার জয়পুরের কনকপুর তৃতীয় খণ্ডের অসহায় দ্বিতীয় স্ত্রী হাজিরা বেগম লস্কর। হাজিরা বেগম জানান, গত 3 বছর আগে সাবুল মিয়া ও তার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় এবং নানা কৌশলে সাবুল মিয়া হাজিরাকে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন একমাত্র দেহ ব্যবসার উদ্দেশ্যে। সেই কথাটি তিনি জানতে পারেন বিবাহের 1 বছর আগে। নানান সময়ে তিনি হাজিরা বেগমকে দেহ ব্যবসা করার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে গেছেন বলে জানান হাজিরা। তিনি 3বার সেখান থেকে পালিয়ে জয়পুর তৃতীয় খণ্ডে বাসিন্দা পিতা আস্তর আলী লস্করের বাড়িতে যান, কিন্তু চতুর ও চরিত্রহীন সাবুল মিয়া সংবাদ মাধ্যম ও পোর্টাল চ্যানেলগুলোর মাধ্যমে হাজিরা বেগমের নামে তথ্যহীন নিউজ পরিবেশনের মাধ্যমে ভয় দেখিয়ে হাজিরাকে চোরাই বাড়িতে তাঁর অবৈধ দেহ ব্যবসার খপ্পরে নিয়ে যায়। এদিকে হাজিরা বেগমের প্রথম বিবাহের একটি পুত্রকে দেখা করতে দেয় না তার সঙ্গে। হাজিরা বারবার আইনের দ্বারস্থ হলেও চোরাইবাড়ি থানা এবং কাছাড় পুলিশ দেহ ব্যবসায়ী সাবুল মিয়াকে গ্রেফতার করতে পারেনি বলে জানান হাজিরা। তিনি আরও বলেন, গত 3 মাস আগে কদমতলায় 8 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা সাবুল মিয়ার সুন্দরবন নামের ভাতের হোটেলের আড়ালে অসহায় 2 উপজাতি মেয়ে কর্মচারীকে দিয়ে অবৈধভাবে দেহ ব্যবসা চালানোর চেষ্টা করে। পরিবারের সদস্যরা সাবুলের খপ্পর থেকে তাদের ছাড়িয়ে নিয়ে যেতে সক্ষম হন। বর্তমানে হাজিরা বেগম শিলচরে থেকে মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করে চলেছেন, তবুও সাবুল মিয়া তাকে উত্ত্যক্ত করে চলেছেন বলে জানান হাজিরা। তারা যে শুনছেন না যে আমি কিতার লাগি তারা নিউজ বানাই, এরপরে কয়েকবার আমি চোরাইবাড়ি থানাতেও গেছি কেস করার লাগে, আমার কেস চোরাইবাড়ি থানায় লইছে না, আমার ফ্যামিলি লইয়া গেছি, আমার বাবাও গেছেন, গেছেন যাওয়ার পরে কেন তারা মানে বিচার দেখাইছেন, বিচারের মাধ্যমে আইয়া বহুত কিছু কইছে, মানে তার টাকা পয়সা এই সেই লুটি আইছি। আমি একটা গরিব ঘরের ছেলে মেয়ে, আমি মানুষের বাড়িতে কাম করে খাই, আর আমার ছেলে বাঁচানির লাগিয়া আমি তো এইখানেও গেছি না যে তোমার টাকা পয়সা লোভ দিকে গেছি না, তুমি আমারে নিছো মানে অবৈধ কাজ করাইতে করিয়া তোমার স্বার্থের লাগি তুমি আমারে নিছো, আমি তো তোমার এখানে স্বার্থের লাগি গেছি না, অবৈধ কাজ করার লাগি গেছি না। আমি একটা মুসলিম মেয়ে, আমার কিনা মান সম্মান নাইনি, আমার কিনা ইজ্জত বরম নাইনি, আমি এরকম কাজ করতাম, আমি এখানে কাজ করতাম, আমি মানুষের কাছে ভিক মাঙ্গিয়া খাইমু, মানুষের বাসায় কাজ করিয়া খাইমু, আমি কিনা খারাপ কাজ করতাম, মুসলিম মেয়ে হইয়া আমি এখানে করতাম। এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি আর আপনারা এটা আমার বিচার করিয়া দিতা, আর আজ আমি কেমনে অ্যারেস্ট করা যায় এটা আপনারা দেখবার। আমি কোনো সময়ও মানে এরকম কিচ্ছু করছি না, আমি একটা মুসলিম হই, আমার একটা ছেলে আছে, 11 বছর একটা ছেলে আছে, আমি মানুষের বাসা তো কোনো কাজ করিয়া খাইতে পারলাম না, আমার ছেলের পড়ার ক্ষতি হওয়ার বহুত কিছু ওর আমার, আমি এখন লাস্ট মরছি, আমার সুসাইড করাত আমি বাধ্য, আমি আর রাস্তা নাই বাজার। এরপরে আমার ফ্যামিলিরও হুমকি দেওয়াইছে বহুত কিছু মারার লাগিয়া, আমার ফ্যামিলি আমি এক দূর করতে দেখি আমার। রবিবার হিলারা কলোনিতে বুরুঙ্গা সিমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন গঠন করা হয়। এলাকার সুবিধার্থে গঠন করা হয়েছে এই অ্যাসোসিয়েশনের মুখ্য উদ্দেশ্য এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থাপন এবং তাদের অগ্রাধিকার দেওয়া, সেই সঙ্গে এলাকার উন্নয়ন ও দূষণের জন্য সতর্ক থাকা এবং রাস্তাঘাট পানীয় জলের সুবিধার দাবিতে সর্বদা জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়েই এই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। এই কমিটি এটা আমাদের যেটা প্রোটেকশন, যেটা এই যে স্টার সিমেন্ট যেটা বসতেছে, ফ্যাক্টরিটা বসতেছে, এটার যাতে কোনো ধরনের কোনো মানে ভাইরাস না ঢুকে। দাদা বারবার ভাইরাসের কথা কইরা, ভাইরাস বলতে আপনারা কারারে মানে বাধা দেননি না, কোনো ধরনের মানে অন্য জায়গাতে হয়তো থাকতেও পারে, ভবিষ্যতে থাকতেও পারে বা হইতে পারে, যাতে আমরা চিন্তাধারা মানে এখানে এই প্রতিষ্ঠানটা হয়ে যাও।
এতে আমরা এই এলাকার জনসাধারণ বিরোধিতা করেননি আপনারা এই না, আমার বিরোধিতা আজ পর্যন্ত আমরা করছে না, করতেও নাই আশা করি। গতিকে আমরা সংস্থার নাম হলো মানে এই স্টার সিমেন্ট ফ্যাক্টরি ওনার ল্যান্ড ওনার অ্যাসোসিয়েশন। আচ্ছা, ওই যে আপনারা আজকে কমিটি গঠন করছেন 21 জনের সদস্য বিশিষ্ট, এই কমিটি গঠন করার জন্য স্টার সিমেন্ট ফ্যাক্টরি থেকে আপনারা কোনো ইনস্ট্রাকশন পেয়েছেন কি না? না, এটা আমাদের ইনস্ট্রাকশন আগেই দেওয়া আছে। আমরা যখন এই স্টার সিমেন্ট ফ্যাক্টরি আমরা যেটা হেল্প করছি, আমরা তাদের সাথে নিয়ে আমরা এই যে 310 বিঘা যেটা আমরা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে জমিগুলা, তখন আমরা কইছি যে আমরা কিন্তু আমরা একটা কমিটি লাগবে। তখন তারা কইছে যে না, আপনারা কমিটি করলে এটা আমরা অ্যাপ্রুভাল করব, আমরা অ্যাপ্রুভাল করতে লাগবে, এটা আমরা কথা দিছে। গতিকে আজকে আমরা এই মানে আপনাদের কমিটিকে স্টার সিমেন্ট ফ্যাক্টরি অ্যাপ্রুভাল দেবে, এটা কমিটমেন্ট আছে আপনাদের? আছে। আচ্ছা, বিশেষ করে আমরা ওটা জানতে চাই যে এখানে জনগণরা কিছু মন্তব্য করছেন যে স্টার সিমেন্ট ফ্যাক্টরির যারা কাজকর্ম করবে, যারা চাকুরি পাবে এখানে, হ্যাঁ, আপনারা যেহেতু বারবার একটা কথা উল্লেখ করছেন যে বেকারত্ব দূর হবে। আমরা একটা কথা শুনছি যে স্টার সিমেন্ট ফ্যাক্টরি অলরেডি তার কিছু যে কাজকর্ম করার জন্য লোকজন বাহির থেকে আনা হচ্ছে এবং এখানে কর্মসংস্থান দেওয়া হচ্ছে, এতে এখানকার স্থানীয়রা কিছু তারা বঞ্চিত হচ্ছে। এই ব্যাপারটা আপনি কি? আচ্ছা, এটা কিন্তু এখন স্টার্টিং, এখন শুধু মাটি ফিলিংটা, আর্থ ফিলিংটা হইতেছে। আর্থ ফিলিং হইতে গেলে তো আমাদের এরকম অভিজ্ঞতা নাই, ইঞ্জিনিয়ার নাই। শিলচরের রংপুর এলাকায় অবস্থিত বিখ্যাত দেজ হোটেলের একটি খাবারের প্লেটে তেলাপোকা পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী একজন গ্রাহক জানান, অর্ডার করা খাবার পরিবেশনের পর তিনি প্লেটের মধ্যে তেলাপোকা দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলেও তাদের পক্ষ থেকে তেমন কোনো সন্তোষজনক উত্তর মেলেনি বলে অভিযোগ। এ ঘটনায় হোটেলের পরিষেবা ও খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। উপস্থিত অন্যান্য গ্রাহকদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয় ঘটনাকে ঘিরে এবং কিছুক্ষণ হোটেলের সামনে উত্তেজনাও সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই ধরনের ঘটনা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি স্বাস্থ্য বিভাগে লিখিত অভিযোগ দায়ের করে তাহলে জেলা স্বাস্থ্য দপ্তর হোটেলটির বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে বলে জানিয়েছে সূত্র। এটার নাম ডেইস হোটেলে আইলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার সময় দেখা গেল এখানে একটা ককরোচ পাওয়া গেছে খাওয়ার মধ্যে। তো আমার এই ভাই তার মোবাইলে পাওয়া গেছে ককরোচটা, কেটা করবে কোথায়? না, এখানে তো আইলাম, খাইলাম আরামসে। কোন মানে কে প্রোগ্রাম রাখলো? জায়গাটা থেকে আমরা ইনভাইট আছিল, আইয়া খাইতে সময় দেখছি যে ককরোচ খাইলাম। কেটার মধ্যে পাওয়া গেছে? পনিরের মধ্যে ককরোচ পাওয়া গেছে। তো এই হোটেলের মধ্যে দেখা আপনারা, আপনি সাইটে দিয়ে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব ককরোচ পাওয়া গেছে, এটা দিয়ে দিব ডেইস হোটেল। গোটা দেশ জুড়ে শুরু হয়েছে কাঁওয়ার যাত্রা। এটি একটি বার্ষিক হিন্দু তীর্থযাত্রা। এই যাত্রা সাধারণত শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। পবিত্র গঙ্গা নদীর জল নিয়ে দেশের বিভিন্ন শিব মন্দিরে যান ভক্তরা। শিলচরেও নারায়ণী শক্তিধাম ও এই শক্তিমণ্ডলের যৌথ ব্যবস্থাপনায় রবিবার ভোর 4:30 থেকে অন্নপূর্ণা ঘাট থেকে শিব ভক্তরা কলসি ভর্তি করে জল কাঁধে নিয়ে পায়ে হেঁটে মেহেরপুরের নারায়ণী শক্তিধামে গিয়ে ভগবান শিবলিঙ্গের সেই জল অর্পণ করেন শিবকে প্রসন্ন করার উদ্দেশ্যে। এদিন উপস্থিত বিষ্ণু জালান বলেন, पिछले 2 साल से हम लोग कांवड़ यात्रा कर रहे थे। आज जो तीसरे साल में कांवड़ यात्रा में हमें शिव शक्ति मंडल का जो सहयोग मिला है, उसके लिए मैं उनके सभी पदाधिकारियों और उनके मेंबरों का बहुत बहुत अभिनंदन करता हूं। मुझे बहुत खुशी हो रही है कि ये कार्यक्रम आज हम लोगों ने संयुक्त रूप से जो नारायणी शक्ति धाम मंदिर के अंदर किया है। आज की जो कांवड़ यात्रा अन्नपूर्णा घाट मंदिर से आरंभ की थी सुबह 4:30 बजे, और 7 बजे हम लोग नारायणी शक्तिधाम मंदिर मेहरपुर पहुंचे थे। सारे यात्री जितने भी थे सब कांवड़ लेकर के बड़े हंसी खुशी, बड़े खुशी माहौल से और बड़े सुख संपत्ति, सब सुख सुविधा के हिसाब से सब जगह से आके मंदिर के अंदर में बाबा का जलाभिषेक किया है। ये बड़ा हर्ष का विषय है। मैं उन सभी हमारे नारायणी शक्ति धाम मंडल के कार्यकर्ता जो आज इस कार्यक्रम में बढ़ चढ़ करके हिस्सा ले रहे थे, और श्री शिव शक्ति मंडल के कार्यकर्ताओं का अभिनंदन करता हूं और आशा करता हूं कि हम आगे भी मिल करके इसी तरह से हर कार्यक्रम में सहयोग करते रहेंगे,
जिससे क्या है कि हमारे इस एरिया के अंदर जो मैहरपुर एरिया है इसके अंदर में मंदिर का प्रचार प्रसार भी होगा और काम भी सुचारू रूप से संपन्न होगा। শিলকুড়ি ধরমখাল গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই অনিয়মের কারণে 50 থেকে 60টি দরিদ্র পরিবার সরকারি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 3 মাস আগে ধরমখাল জিপির প্রাক্তন সভাপতি প্রতিনিধি অর্জুন দাস এবং জিপি সদস্য সখী মোহনমালা দাস প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 60টি পরিবারের বাড়িতে জিও ট্যাগিং করেন, কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের সময় দেখা যায় 60টি পরিবারের পরিবর্তে মাত্র 2 জনের নাম তালিকাভুক্ত হয়েছে। অভিযোগ, এই 2 জন প্রাক্তন সভাপতির আত্মীয়। এর ফলে গ্রামের অন্যান্য দরিদ্র পরিবার এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। স্থানীয়রা আরও জানান, আজ পর্যন্ত শিলকুড়ি ধরমখাল জিপির 9 নম্বর ওয়ার্ডে গ্রাম পঞ্চায়েতের কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাননি। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা এই অনিয়মের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘাট নাই, আমরা ঘর নাই বাড়ি না, 17-18 বছর ধরে আমরা খুব কষ্ট আছি। আমরা ছেলে মেয়েরে কিভাবে মানুষ করব, কিভাবে ছেলে মেয়ে ঘর দর থাকবো, ঘর দর জ্বলাইয়ে রাস্তা বালা না, ছেলে মেয়ে হইরা আথাও ভাঙে, আমরা কিভাবে উপায় ওই তো রাস্তাঘাট নাই। কি বলতে চাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রীর কাছে? আবেদন করি, ঘর বাড়ি চাই, আমরা ঘর বাড়ি চাই, রাস্তাঘাট চাই। আপনার কয়টা ছেলে মেয়ে? এক ছেলে মেয়ে। পড়াশোনা করে? পড়াশোনা করে। ঘরে ওই ছোট মোটো ঘরে পড়াশোনা করতে অসুবিধা না? ও অসুবিধা, ছোট মোটো ঘরের মধ্যে অসুবিধা, ঘর মা জ্বলাই রে অসুবিধা হয় পড়ার লাগি। হ্যাঁ, আমরা ডিসির কাছে আবেদন করি। এই রাস্তাঘাট নাই, রাস্তাঘাটে হইরা আথা ভাঙিয়া শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ড এলাকায় অবস্থিত নসিব আলী চৌধুরীর ওয়াকফ সম্পত্তি দখল করে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এক ভূমাফিয়া চক্রের বিরুদ্ধে। এ বিষয়ে নসিব আলী চৌধুরীর পুত্র মাসুক চৌধুরী অভিযোগ করে বলেন, ভূমাফিয়ারা প্রথমে ওয়াকফ জমি জবরদখল করেন, এরপর দুলাল পাল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। ওই জমিটি বরাকপাড় মৌজার অন্তর্গত দ্বিতীয় RS পাট্টা নং 147 দাগ নং 257 ও 358 অধীনে শিলচর থানা অধীন কনকপুর দ্বিতীয় খণ্ড এলাকায় অবস্থিত। দুলাল পাল বর্তমানে এই জমিতে ঘর বানানোর চেষ্টা করছেন। এতে বাধা দিলে দুলাল পাল বলেন যে এই জমিটি তিনি কিনে নিয়েছেন। এ বিষয়ে 2 দিন আগে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন এবং ভূমাফিয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। পুলিশ সুপার ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন এবং জানিয়েছেন যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। বর্তমানে এলাকা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় মানুষ প্রশাসনের কাছ থেকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ দাবি করেছেন। মাসুক চৌধুরী জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যাতে তিনি তার ওয়াকফ সম্পত্তি পুনরায় ফেরত পান এবং ভূমাফিয়াদের শীঘ্রই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। এটা কনকপুর দ্বিতীয় খণ্ড, আমার দাদা আজি নসিব আলী চৌধুরীর এটা ওয়াকফ স্টেট জমিন। যে জমিনটা কোন এই দুলাল পালর নামের একজনে ইয়া দেখি হঠাৎ করিয়া বাউন্ডারি ওয়াল করে। এটা আমার বাবা মাসুকুদ্দিন চৌধুরী, এখন বর্তমান টাইম এটার এই মানে জায়গার মালিক বর্তমানে। আমার দাদা তো গেছেন গিয়া, এটা প্রীতি সম্পত্তি, এখন আমার বাবার সম্পত্তি এটা। এখন এই বাবার সম্পত্তি তাইয়া দেখা যায় কিতা দুলাল পালন নামের একজন মানুষ তাই নাইয়া এটার বাউন্ডারি ওয়াল টোয়াল করে, তখন আমরা বাধা দিই। তখন বাধা দেওয়ার কালে তাই আমরা কইছেন তাই তো এটা কিনছন, এটা কে বা কার কাছ থেকে কিনছন সেটা আমরা জানা নাই। তার কারণে আমরা আজকে SP স্যারের কাছে গেছি। SP স্যারের কাছে গেছি, যাওয়ার পরে কইছি তানে একটা মেমোরান্ডাম দিছি। তাই কইছেন এটা তো হয় বোর্ডের জায়গা নতুবা এটা তো মানে সরকারি জায়গা। এইটা সরকারি জায়গা কিরম ভাবে কি তোমার এটা হয়ে যায় সেটা তো আমরা জানা নাই। যার কারণে আমরা এটা স্যারের কাছে এই SP স্যারের কাছে বিনম্র অনুরোধ জানাই যাতে আমরা জায়গাটা জেলা আমরা পাই। আর এটারও আমরা সুবিচার চাই যাতে এটা ভূমাফিয়ারা যারা জড়িত আছে এই জমি নিয়ে মাফিয়াগিরি করে তারা সুবিচার চাই, তারা ধরার জন্য আহ্বান জানাই। আর আমি এই শিলচরের SP স্যারের কাছে বিনম্র অনুরোধ জানাই যাতে এটা ভূমাফিয়া দ্বারা ধরা হোক আর যাতে আইনদা ইলা এরকম কোনো কিছু হয় না। যাতে আপনারা SP স্যারের কাছে অনুরোধ জানাই যাতে এগুলা তো তাইনারাও তো বার করিয়া দিতরা তখন জমিন, আর আমরা জমিনটা যাতে তাইন বার করিয়া দেন। আর এটার এই ভূমাফিয়ার বিরুদ্ধে এটা যাতে আইনি ব্যবস্থা নেওয়া হোক আর আমরা এই জমিটা আমরা ফিরিয়ে দেওয়া হোক। ইন্টার ডিস্ট্রিক্ট বক্সিং চ্যাম্পিয়নশিপে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা জানালেন কাছাড় জেলা অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশন। সম্প্রতি রাজ্যের জোরহাটে আয়োজিত ইন্টার ডিস্ট্রিক্ট বক্সিং চ্যাম্পিয়নশিপে কাছাড় জেলা থেকে 6 জন খেলোয়াড় অংশগ্রহণ করে এবং তাদের প্রতিভাকে তুলে ধরে। কোচ শুভজিৎ সরকার ও টিম ম্যানেজার বাবলু কুমার দাসের নেতৃত্বে জেলার খেলোয়াড়রা জোরহাটের বক্সিং চ্যাম্পিয়নশিপে বিভিন্ন পদক
জয়ী হয়ে জেলার নাম উজ্জ্বল করতে সক্ষম হয়েছে। রবিবার কাছাড় জেলা অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনের তরফে শিলচরে আয়োজিত এক সভার মাধ্যমে পদক জয়ীদের সংবর্ধনা প্রদান করে তাদের সম্মান জানানো হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, বক্সিং এর প্রতি ছাত্রছাত্রীদের আকর্ষণ করার পাশাপাশি কাছাড় জেলায় বক্সিং এর মান উন্নত করার উদ্দেশ্যে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে এই অঞ্চলের অন্যান্য ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয়ে আগামীতে বক্সিং এর প্রতি আকর্ষিত হবে এবং অসম সহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নিজের দক্ষতা ও বিকাশকে তুলে ধরতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, দেবাশিস সোম ও গোপাল রায় ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ইন্টার ডিস্ট্রিক্ট বক্সিং চ্যাম্পিয়নশিপ এ পার্টিসিপেট করেছে, যেটা জোরহাটে হয়েছিল, আন্ডার দি গাইডেন্স এন্ড মেন্টরশিপ অফ আওয়ার কোচ শুভজিৎ সরকার along with টিম ম্যানেজার বাবলু কুমার দাস। এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য হলো ওদের কনফিডেন্সকে বুস্ট করা, বক্সিং এর লেভেলটা কাছাড় ডিস্ট্রিক্টে আরো উপরে উঠানো, আর যারা মেডেল নিয়েছে, যারা পার্টিসিপেট করেছে তাদেরকে ফেলিসিটেট করা। আমাদের যারা 6 জন বক্সার যারা পার্টিসিপেট করেছে এই ইন্টার বক্সিং ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে, তাদের নাম হলো আরিয়ান সিং, এম লকি কৃষ্ণন সিনহা, বিনীত রয়, স্মাইলি বর্মন, জিয়ান কুইলি রংমাই আর মার্সি আরলুংথং। এই সেরিমনির মেইন হাইলাইট হলো যে সব প্লেয়ার যারা পার্টিসিপেট করেছে তাদেরকে পার্টিসিপেশন সার্টিফিকেট দেওয়া, আর প্লাস আরিয়ান সিং যে ব্রোঞ্জ মেডেল দিয়ে ওনাকে স্পেশালি সম্মানিত করা হবে ডিউ টু হিজ পারফরমেন্স এন্ড এক্সিলেন্স ইন রিসেন্ট বক্সিং চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। Then our district sports association, we do not have our own boxing academy in DSA, but all the academies, whoever are doing and practicing this type of sports, we encourage them, and I wish in future we from DSA Silchar also we will be able to organize some tournaments with all the academies students and different clubs who are doing their practices, they are practicing these sports in their own field. So Sanjay Karate, I wish to congratulate this organization. I have this for the first time I have come to this organization. আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায় সরাসরি আপনার কাছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলো সবকিছু একসাথে এক জায়গায়। আর মিস করলেই কোনো চিন্তা নেই, নিশ্চিত থাকুন পুনঃপ্রচার দেখবেন পরের দিন সকাল 9টা, বেলা 10টা, বেলা 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। প্রশাসন ওপর মহলকে তুষ্ট করুক, আমরা প্রশাসনকে রুষ্ট করব না, বলল বিএনএস। আবারও কার্লসনকে হারালো প্রজ্ঞানন্দ, লাস ভেগাসে ইতিহাস গড়ল ভারতের কিশোর গ্র্যান্ডমাস্টার। ধলাইয়ে উদ্ধার 6 কোটি টাকার মাদকদ্রব্য, আটক মণিপুরের দম্পতি। স্নান করতে গিয়ে রুকনি নদীতে নিখোঁজ যুবক, দিনভর তল্লাশি চললেও মেলেনি সন্ধান। ভরাখাই গুঙ্গুর গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনা থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।